আচ্ছা, তো আজকে এক্সেল শুরু করছিলাম, তো আজকে দেখি এক্সেলের শুরু করার আগে আরো কিছু দেখা যায় কিনা। তো আগে এক্সেলটা ওপেন করে নিই, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিই। যদিও কাজ করতে হবে তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যেই। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের মধ্যে রো কলাম দেখছিলাম, দেখি নেই কি কি। আচ্ছা, এই যে ওয়ার্কশিটগুলো আমরা বানাই, ঠিক আছে, নিচে যে ওয়ার্কশিটগুলো বানাই, শিট 1 শিট 2 বা নতুন নতুন শিট ক্রিয়েট করে এগুলো কি করতে পারি, রিনেম করতে পারি। এটা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর এই শিটগুলো আমরা চাইলে ডুপ্লিকেটও করতে পারি, ঠিক আছে। শিটগুলোকে আমরা চাইলে ডুপ্লিকেটও করতে পারি, যদিও আমাদের মাইক্রোসফট এক্সেল, যে এক্সেলের মধ্যে ডিরেক্ট ডুপ্লিকেটের কোনো অপশন থাকে না, ঠিক আছে। যদি গুগল শিটের মধ্যে আবার দেখবেন যে একটা ডুপ্লিকেটের অপশন থাকে, আর এক্সেলের মধ্যে ডুপ্লিকেট অপশন থাকে না। এখানে আমাকে ওই ম্যানুয়ালি কপি করতে হয়, ঠিক আছে। মুভ অর কপি, ঠিক আছে, মুভ অর কপি। ধরেন এই শিটটার নাম আমরা দিলাম জানুয়ারি, ঠিক আছে। জানুয়ারি নামে আমরা একটা শিট বানাইলাম। এখন এই জানুয়ারি শিটের মধ্যে আপনি একটা যে কোনো হিসাবের জন্য একটা ফরম্যাট রেডি করে রাখেন অনেকে। যেমন উপরের দিকে আপনার স্টোর বা কোনো একটা ইয়ের নাম, হিসাবের নাম থাকতে পারে, এখানে কিছু সিরিয়াল থাকতে পারে, তারিখ 1 থেকে 2 থেকে 3 থেকে ধরে এভাবে যদি টান দেন দেখবেন সিরিয়ালি তারিখ চলে আসতেছে, ঠিক আছে। এটাকে বলা হয় অটোফিল, ঠিক আছে। তো এইভাবে সিরিয়ালি নাম চলে আসে। আর উপর দিকে ধরেন কোনো একটা নাম দিতে পারেন, যে এবিসি স্কুল অ্যান্ড কলেজ, জাস্ট ডেমো, ঠিক আছে। এখন ধরেন অনেক গর্জিয়াস একটা সেটআপ আপনি বানাইলেন, যে জানুয়ারি মাসে হিসাবের জন্য আমি এই টাইপের এরকম কালার টালার দিয়ে, মানে সেলের কালার বসায়, এখানে তারিখগুলোর মধ্যে অন্যরকম কালার বসায় একটা সেটআপ তৈরি করলেন। এখন এই সেম সেটআপ আবার আমার ফেব্রুয়ারি মাসের শীটও দরকার। এই শীটটা ধরেন ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। ধরেন অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও হইতে পারে এটা, যে এখানে আপনি অনেকগুলো ডাটা ডাটা বসাইলেন এরকম। তখন আবার কি করতে হবে, আমার এই ফেব্রুয়ারি শীটটা এসে নতুন করে আবার ওই সেটআপ করতে হবে, ঠিক আছে। যদি অনেক বেশি সেটআপ থাকে নতুন করে আবার করতে হবে। তো নতুন করে আবার যাতে করা না লাগে, তখন আমরা কি করি, এটাকে ডুপ্লিকেট করে নেই। তো এক্সেলে যেহেতু ডুপ্লিকেট বাই ডিফল্ট অপশন নাই, আমরা এটা কি করতে পারি, মুভ অর কপি। শীটের নামের উপর রাইট বাটন ক্লিক করে বলবো কি মুভ অর কপি। তখন এরকম একটা কি আসবে, ডায়লগ বক্স আসবে। তো ডায়লগ বক্সে দুইটা অপশন দেওয়া থাকে, একটা মুভের জন্য আর একটা কপির জন্য। তো যদি আমরা এটাকে মুভ করতে চাই, জানুয়ারি শীটটাকে, শর্টকাটে তো আমরা জাস্ট এটাকে টান দিলে মুভ হয়ে যায়। যেমন ধরে যদি টান দিই, এবং দেখেন ফেব্রুয়ারি পরে চলে আসছে। ধরে যদি আবার টান দিই, এই যে শীট 3 এর পরে, আবার যদি ধরে পিছনের দিকে টান দিই, শীট 3 এর আগে চলে আসছে। এভাবেও মুভ করতে পারেন। অথবা এই যে এখান থেকে যখন অনেকগুলো শীট থাকবে তখন কি করবেন, তখন আপনি রাইট বাটন ক্লিক করে মুভ অর কপিতে গিয়ে যেই জায়গায় রাখতে চান, মুভ টু এন্ড, মানে একদম শেষে, বিফোর শীট শীট 3, মানে কি শীট 3 এর আগে, অথবা ফেব্রুয়ারি শীটের আগে, জানুয়ারি শীটের আগে, এরকম। যদি বলি মুভ টু এন্ড, ওকে, এই যে মুভ টু এন্ড একদম শেষে চলে আসছে না, ফেব্রুয়ারি শীট 3, তারপর জানুয়ারি। সেম ভাবে আবার যদি বলি যে এখানে রাইট বাটন ক্লিক করে মুভ অর কপি, এখানে বললাম বিফোর শীট জানুয়ারি, জানুয়ারি শীটের আগে, দেখেন জানুয়ারি শীটের আগে চলে আসছে শীটটা। এভাবে মুভ করতে পারি, অথবা জাস্ট শর্টকাটে টান ধরে টান দিলে মুভ হয়ে যায়, ঠিক আছে। আর যদি কপি করতে চাই, তখন এই সেম মুভ অর কপিতে গিয়ে একদম নিচে লেখা আছে ক্রিয়েট এ কপি, ক্রিয়েট এ কপি, আর এখানে বলে দিলেন মুভ টু এন্ড ক্রিয়েট এ কপি। দেখবেন শেষে একটা কপি চলে আসছে, একটা হলো জানুয়ারি আর একটা জানুয়ারি 2। এই শীটটা দরকার নেই, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিই। এই জানুয়ারি 2, জানুয়ারি 2টাকে আমরা এই পাশে নিয়ে এসে এটাকে বললাম ফেব্রুয়ারি, ঠিক আছে। এটাকে বললাম ফেব্রুয়ারি শীট। এখন কিন্তু আমার এই জানুয়ারি আর ফেব্রুয়ারি শীট কি হয়েছে, ডুপ্লিকেট হয়ে গেছে। এরপর আমি চাইলে ফেব্রুয়ারি শীটের মধ্যে যে ডাটাগুলো দরকার নেই এগুলাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে না। সেম ফরম্যাট, এই সেম ফরম্যাট যদি আরো দরকার হয় আপনার, মুভ অর কপি, ক্রিয়েট এ কপি, শীট 3, ওকে, এই যে কপি হয়ে গেছে। এটাকে বললাম মার্চ, ঠিক আছে। এভাবে ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে। ডুপ্লিকেটও করা যায়, আবার চাইলে যদি মুভ করতে চান কোনো জায়গায় মুভও করা যায়। অল্প কিছু শীট থাকলে জাস্ট টান দিয়ে মুভ করতে পারেন, আর যখন অনেক বেশি শীট থাকবে তখন ওই রাইট বাটন ক্লিক করে
মুভ অর কপিতে গিয়ে এখান থেকে কোথায় মুভ করতে চান, কত নাম্বার শীটের আগে, মার্চের আগে, যে ফেব্রুয়ারির আগে, অথবা শীট 3 এর আগে, অথবা মুভ টু এন্ড মানে একদম শেষে যদি আনতে চান তখন এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে হলো আমাদের যদি কোনো ডাটা আমরা ফাইন্ড এন্ড সিলেক্ট করতে চাই। ঠিক আছে, নরমালি ফাইন্ড এন্ড সিলেক্ট কি, কোনো একটা ডাটা জাস্ট খুঁজে বের করা। ঠিক আছে, কোনো একটা ডাটা খুঁজে বের করা। আমাদের এখানে তো ডাটা নেই, আমরা একটা ডেমো ডাটা নিয়ে আসি। ঠিক আছে, ডাটা সেট একটা সময় ছিল যখন ডাটা সেট অনেক কষ্ট করে খোঁজা লাগতো। এখন যেহেতু আমাদের কাছে চ্যাট জিপিটি চলে আসছে, এখন আর ডাটা সেট এত কষ্ট করে খোঁজা লাগে না। আগে এক্সেলে ফর্মুলা প্র্যাকটিস করতে গেলে ডাটা খুঁজে পাওয়া যেত না, ডাটা দিয়ে দেওয়া লাগতো যে এই যে ডাটা সেট এটার মধ্যে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে বলি যে ডেমো এক্সেল টেবিল উইথ 3 কলাম। আচ্ছা, ধরেন কিছু নাম দিয়েছে এবং এটা কপি করে আমরা আমাদের শীটের মধ্যে বসায় নিই। ঠিক আছে, কিছু মানুষের নাম দিয়েছে, তাদের এজ এবং সিটি। ঠিক আছে, নেম, এজ এবং সিটি দিয়েছে। এখন এই জায়গার মধ্যে থেকে এখানে যেমন তো অল্প ডাটা আছে, যদি আমাদের এখানে অল্প ডাটা জায়গায় আরো অনেক বেশি ডাটা থাকতো, এখানে জাস্ট এবিসি আছে, ধরেন আরো 50টা কলাম আর 100টা রো থাকতো, এরকম বড় ডাটা, তখন যদি আমরা কোনো একটা ডাটা শর্টকাটে খুঁজে বের করতে চাইতাম, এটাকে আমরা আরো ডুপ্লিকেট করে নিই। এই দুইটা কলাম ধরে বা এই ডাটাগুলো ধরে টান দিয়ে বাড়ায় নিই, ধরে টান দিলেই বাইরে যায়। এখন এর মধ্যে থেকে যদি কোনো ডাটা আপনি খুঁজতে চান, যেমন এই যে আবির নামটা, এটাকে আমরা কি করলাম, কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে এই যে এ ফাইন্ড এন্ড সিলেক্ট, এখান থেকে আমরা বললাম ধরেন ফাইন্ড। ঠিক আছে, শর্টকাট কি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে যখন এই যে ফাইন্ড করব তখন এরকম একটা কি আসবে, ফাইন্ড এন্ড রিপ্লেসের ডায়লগ বক্স চলে আসবে। ঠিক আছে, ডায়লগ বক্সের মধ্যে সুন্দর মতো লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে কি খুঁজতে চাইতেছেন আপনি। আমি তখন যদি এই নামটা পেস্ট করে দিই, এখানে যে নামটা কপি করছিলাম নামটা পেস্ট করে বললাম কি ফাইন্ড নেক্সট, খুঁজে দিবে। নেক্সট এই জায়গায় আছে, ফাইন্ড নেক্সট এই যে জায়গায় আছে। যদি বলি ফাইন্ড অল, তাহলে আমার নিচে কি একটা লিস্ট দিয়ে দিবে। এটাকে বড় করা যায়, এই যেভাবে ধরে টান দিলে বড় হয়ে যায় নিচের কর্নারে। তো আমার কাছে একটা লিস্ট দিয়ে দিছে যে আমি যে ভ্যালুটা এখানে দিছি এই ভ্যালুটা আমার এই ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্ট মানে শুধু শীট 1, ঠিক আছে, অন্য না, কিন্তু এই ডকুমেন্টটা আমার এই শীটের কোথায় কোথায় আছে, বুক 1 নামক ডকুমেন্টের মধ্যে, শীট 6 এর মধ্যে, এই যে শীট 6 এটা, শীট 6 এর মধ্যে A2 নামক সেল, A7, A12, A17, মানে এই সেলগুলোর মধ্যে আছে। ঠিক আছে, সেলগুলোর নামের আগে ডলার কেন, এটা আমরা দেখবো। এটা মূলত সেল লক করার জন্য ইউজ হয়। ঠিক আছে, সেল লক করার জন্য ইউজ হয়। তো আমাদের এখানে কয়টা ডাটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তো 13 জায়গায় মূলত এই ডাটাটা আছে। ঠিক আছে, এটা শর্টকাটে খুঁজে বের করার জন্য এভাবে কন্ট্রোল এফ দিয়ে জাস্ট ভ্যালুটা বসায় দিবেন। ঠিক আছে, ফাইন্ড নেক্সট দিলে আপনাকে একটা একটা করে খুঁজে দেখাবে, আর ফাইন্ড অল দিলে আপনাকে হোল ডকুমেন্টে যেই সব জায়গায় আছে ওই সেলগুলো সহ বলে দিবে যে অমুক বুক নাম্বার এবং অমুক শীটের মধ্যে অমুক সেল নাম্বারে এই ডাটাটা আছে। আর ফাইন্ডের পাশে একটা অপশন আছে রিপ্লেস, রিপ্লেস মানে হলো এই ডাটাটা যদি আমরা অন্য কোনো অল্টারনেটিভ ডাটা দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে এটা শো করবে। ঠিক আছে, প্রথমে বলছে ফাইন্ড ডট এবং নিচে বলছে রিপ্লেস উইথ, অর্থাৎ এই নামটাকে আমি রিপ্লেস করতে চাই, কি দিয়ে রিপ্লেস করতে চাই, এখানে আমরা অন্য কোনো একটা নাম বা অন্য কিছু বসাইতে পারি। যেমন এখানে ফুল নেম বসাই দিলাম, যে এই নামটাকে আমরা মাহমুদের মাধ্যমে রিপ্লেস করব। ঠিক আছে, তো রিপ্লেসের ক্ষেত্রেও সেম দুইটা বাটন দেওয়া আছে, একটা হলো আমাদের ফাইন্ড নেক্সট আর ফাইন্ড অল, সেম ভাবে রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল। শুধু রিপ্লেস কি করবে, একটা একটা করে ডাটা রিপ্লেস করবে। ঠিক আছে, একটা একটা করে রিপ্লেস করবে না, একসাথে সিরিয়াল পেয়ে গেল না, এটাকে একটা একটা করে কি করবে, রিপ্লেস করবে। আর যদি বলেন যে রিপ্লেস অল, তাহলে কি করবে, সেই সবগুলাকে একসাথে রিপ্লেস করে দিবে। ঠিক আছে, এখানে যত 13 জায়গায় এই নামটা আছে প্রত্যেকটা জায়গায় সে এই ডাটাটাকে রিপ্লেস করে এই নামটা বসায় দিবে। ঠিক আছে, আমরা যদি এখানে রিপ্লেস অল দিই, এই দেখেন অল ডান, উই মেড 13 রিপ্লেসমেন্টস। ঠিক আছে, উই মেড
13 রিপ্লেসমেন্টস, অর্থাৎ আমার এই ডকুমেন্টের মধ্যে 13 জায়গার মধ্যে কি করছে, রিপ্লেসমেন্ট করা হয়েছে এই জায়গাগুলোতে। আমি এখান থেকে জাস্ট ক্লিক করি, সে আমাকে নিয়ে যাবে ওই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গায় গিয়ে সে কি করছে, রিপ্লেস করে দিছে। এভাবে কোনো ডাটা যদি শর্টকাটে ধরতে চান, শর্টকাটে রিপ্লেস করে ফেলতে চান, শর্টকাটে রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, এবার আসি অটোফিল কি জিনিস। ওই যে একটু আগে বলছিলাম সেলের নামগুলোর আগে ডলার সাইন কেন দেওয়া আছে। তো অটোফিলের জন্য আমরা ধর নতুন একটা ইয়াদ ক্রিয়েট করে নিই, যে এই শিটের নাম দেই অটোফিল। ঠিক আছে, এই শিটের নাম দিলাম অটোফিল। এখন আপনি যখন সিরিয়াল নাম্বার দিতে চাইবেন কোনো কিছুতে, ঠিক আছে, কোনো জায়গায় সিরিয়াল নাম্বার ইনসার্ট করতে চান, ঠিক আছে, এগুলো একদম বেসিক জিনিস, যে ধরেন 1 2 3 4 এভাবে সিরিয়ালে বসাইতে অনেক টাইম লাগবে না? আপনার যদি 100 200 300 পর্যন্ত লাগে, তো ওই টাইমে আপনি কি করবেন, তো কষ্ট করে না বসায় জাস্ট বলে দিবেন যে প্রথমটা 1, পরেরটা কি 2, 1 2, এবং এই দুইটাকে একসাথে ধরলে নিচে দেখবেন ছোট একটা বক্সের মতো আসছে। ঠিক আছে, বড়টা না কিন্তু, এই ছোট একটা, এই যে ছোট বক্সটা, ঠিক আছে, এটা না কিন্তু, ঠিক আছে, এটা না কিন্তু, এই যে এখানে এই কর্নারে থেকে তাকাবেন, ছোট্ট একটা বক্স দেখতে পাবেন। এইখানে ধরে কি করবেন, ধরে টান দিবেন নিচের দিকে। দেখেন নামের পাশে শো করতেছে কিন্তু যে 9 8 7 6 5, আপনার যতটুক লাগে নিচে টান দিবেন, দেখবেন অনেক লম্বা চলে আসছে, যত পর্যন্ত দরকার। দেখছেন, অটোমেটিক বসে পড়ছে সিরিয়াল, অটোমেটিক সিরিয়াল বসে পড়ছে। ঠিক আছে, এটা মূলত একটা রেফারেন্সের মধ্য দিয়ে ডাটাগুলো চলে আসে। যেমন মনে করেন আমার শুধু যদি 1 3 5 এগুলা দরকার হয়, আমি জাস্ট ফার্স্ট 2-3টা নাম্বার দিয়ে দিলাম 1 3 5। এখন যদি জাস্ট এগুলাকে ধরে টান দিই 7 9 11 13 15, সেম ভাবে যদি বলি যে 2 4 6, তিনটা ডাটা বলে দিলাম, পরে টান দিলে দেখেন 2 4 6 8 10 12 14 16, অর্থাৎ সে কি করে, এই ডাটার রেফারেন্স গুলো ধরে নেয়, যে প্রথম ডাটাগুলো কি হারে বাড়তেছে, ওই সেম হারে সে ডাটাগুলোকে ইনক্রিজ করতে থাকে। আবার এখানে এমনও হইতে পারে যে আপনার সেম জিনিস দরকার, যেমন আমি এখানে 10 বসাইলাম, এখন যদি টান দেই সবগুলো ডুপ্লিকেট হয়ে গেছে না? এই যে নিচে ছোট যে বক্সটা ছিল অটোফিল অপশন, এই অটোফিলের মধ্যে কিছু অপশন দেওয়া থাকে, যে কপি সেলস, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং অনলি, ফিল উইথাউট ফরম্যাটিং। ডেট দেখবো আস্তে আস্তে, দেখি সিরিয়ালে দেখি, এলোমেলো ভাবে দেখলে আউলা যাবে সব। ধরেন আমরা যখন একটা রেফারেন্স মানে অটোফিল দিয়ে যখন করি কোনো একটা কিছু, এগুলোকে ডিলিট করে দিই, ধরেন 1 2 3 এভাবে বাড়াইলাম, যখন এটাকে ধরে আমি টান দিব, বাই ডিফল্ট সে কি করবে, ওই সেম সিরিয়ালে আগাবে। ঠিক আছে, এটা হলো বাই ডিফল্ট যে ওই সেম সিরিয়ালে আগাবে। আর যদি সেম সিরিয়ালে আগাইতে না চান, তখন এই ছোট বক্সের পাশে যে একটা বড় বক্স আসছে, এখানে মূলত এই অটোফিলের অপশনগুলো দেওয়া থাকে। আর বাই ডিফল্ট কি দেওয়া আছে, ফিল সিরিজ, তার মানে কি আমি যে সিরিজটা দিছি, এটা 1 2 3 4 1 3 5 7 2 4 6 যে কোনো সিরিজ, ওই সিরিজটাকে সে ফিল করবে। ঠিক আছে, বাই ডিফল্ট ওই সিরিজটাকে সে কি করবে, ফিল করবে। ওইটা যদি আপনি না চান, আপনি চান সেম জিনিসই বারবার আসতে থাকুক, তখন আপনি বলতে পারেন যে কপি সেলস, জাস্ট 1 2 3, দেখেন 1 2 3 1 2 3 1 2 3 1, আবার নিচে টান দিলে ওই সেম জিনিসটা আবার আসতেছে। তো এটাকে বলা হয়েছে কপি, মানে কপি সেলস, অর্থাৎ যে সেলটা আপনি সিলেক্ট করবেন ওই সেলটাই মূলত জাস্ট কপি হয়ে আসতে থাকবে সিরিয়ালে। ঠিক আছে, ওইটাই জাস্ট কপি হয়ে আসতে থাকবে। এটা আমি বলি 1 2, এই দুইটা ডাটাই জাস্ট আসতে থাকবে। ডিফল্টে কি আছে, ফিল সিরিজ, বলে দিলাম কপি সেলস, দেখেন 1 2 1 2 1 2 এইভাবে। এরপর আরও কিছু অপশন আছে, যে ফিল ফরম্যাটিং অনলি। ফিল ফরম্যাটিং অনলি কিভাবে কাজ করে, যে একটা লেখার যে ফরম্যাটিংগুলো, অর্থাৎ কালার, সাইজ, ফন্ট ফ্যামিলি, এই বিষয়গুলো, এগুলো তো ফরম্যাটিং। তো সে কি করে, ওই লেখার জাস্ট ফরম্যাটিংটাকে ফিল করে, ডাটাকে ফিল করে না। ঠিক আছে, ফরম্যাটিংটা জাস্ট ফিল করে। যেমন ধরেন এটার একটা এক্সাম্পল দেখানোর জন্য আমরা একটা ডাটা নেই, 1 একটা ডাটা বসাইলাম। ঠিক আছে, 1 একটা ডাটা,
এটাকে আমরা কি করি, একটু ফরম্যাটিং করি। যেমন এটাকে একটু কালার দিই, এটাকে একটু ধরেন কালার দিলাম, বোঝা যায় এমন একটা কালার, দেন গ্রিন কালার করলাম ওয়ানটাকে, ফন্ট সাইজ বাড়ায় দিলাম একটু, এরকম একটা ফন্ট দিলাম। এটা হলো কি ফরম্যাটিং করা ধরেন, ঠিক আছে। আর একটা হলো ফরম্যাটিং ছাড়া, এরকম। এটা কি ফরম্যাটিং সহ, এটা ফরম্যাটিং ছাড়া। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দেই, নর্মালি কি আসছে, ফরম্যাটিং সহ আসছে না। এটাকে যদি বলি যে ফিল ফরম্যাটিং অনলি, বাকিগুলো কি ডাটা আসছে, এই জায়গাগুলো ডাটা আসছে, এই জায়গাগুলোতে কিন্তু কোনো ডাটা আসে নাই। বাট এই জায়গায় যদি আমি এখন কোনো ডাটা লিখি, সেম ফরম্যাটটা হইতেছে না। এখানে যদি ডাটা লিখি, এখানে যদি ডাটা লিখি, সেম ফরম্যাটটা আসতেছে না। অর্থাৎ আপনি এই যে সেল, এই সেল থেকে তো শুরু করছিলাম, এই C2 নামক যে সেল, এই C2 নামক সেলের যে ফরম্যাটিংটা, ওই ফরম্যাটিংটা দিয়ে আপনি এই জায়গাগুলো ফিল আপ করে ফেলছেন, এই সেলগুলো, নিচের সেলগুলো ফিল আপ করে ফেলছেন। এখন এখানে আপনি যাই লেখেন ওইটা সেম ফরম্যাটে লেখাটা উঠবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে ফিল ফরম্যাটিং অনলি, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয়েছে ফিল ফরম্যাটিং অনলি, এরকম ফিল ফরম্যাটিং অনলি। শুধু ফরম্যাটটা আসবে, কোনো লেখা বা টেক্সট বা কোনো ডাটা ভ্যালু আসবে না ওই সেলের, ঠিক আছে, শুধু ফরম্যাটটা আসবে। আরেকটা আছে যে ফিল উইথাউট ফরম্যাটিং, ঠিক আছে, ফিল উইথাউট ফরম্যাটিং। উইথাউট ফরম্যাটিং যদি দেন, ধরেন এটাকে ডিলিট করে নি আগেরগুলা, দেন এখানে নর্মাল একটা ডাটা রাখলাম 1, ঠিক আছে, বা ধরেন নামই রাখলাম এরকম। এবার এটাকে আমরা সেম ভাবে কি করি, ফরম্যাটিং করি, একটু কালার দেই, একটু ফন্ট সাইজ কোন রকম একটা ফন্ট ফ্যামিলি দেই, একটু অন্যরকম একটা ফন্ট ফ্যামিলি দিই, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই যাতে দেখা যায় লেখাটা, এরকম না। এখন এইটাকে আমরা নিচের দিকে টান দিয়ে এখান থেকে বলে দিলাম ফিল উইথাউট ফরম্যাটিং, ঠিক আছে, ফিল উইথাউট ফরম্যাটিং। তো উইথাউট ফরম্যাটিং এ কি হয়েছে, আমার যে ভ্যালুটা ছিল এই সেলের মধ্যে, যে ভ্যালুটা স্পেসিফিক যে ডাটাটা ছিল, এটা নাম্বার হইতে পারে, টেক্সট হইতে পারে, কোনো চিহ্ন হইতে, যে কোনো কিছু হইতে পারে, জাস্ট কি নিচে ভ্যালুগুলা কপি হয়েছে, মানে ভ্যালুগুলা দ্বারা ফিল হয়েছে, বাট ফরম্যাটিংটা আসে নাই, ঠিক আছে। ফিল হয়েছে বাট উইথাউট ফরম্যাটিং, ঠিক আছে, ফিল হয়েছে বাট উইথাউট ফরম্যাটিং। একটা হলো যে ফিল ফরম্যাটিং অনলি, শুধু ফরম্যাটটা আসবে, লেখা আসবে না। আরেকটা হলো শুধু লেখা আসবে, ফরম্যাট আসবে না, ঠিক আছে। ফরম্যাট এবং যে লেখা, এই দুটাকে আলাদা করে দিছে। একটা দিয়ে আপনি শুধু ফরম্যাটগুলোকে টান দিয়ে নিয়ে আসতে পারেন, আরেকটা দিয়ে ফরম্যাট ছাড়া শুধু ভ্যালুগুলোকে টান দিয়ে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এরপর একটা অপশন আছে ফ্ল্যাশ ফিল, তো এটাকে ডিলিট করে দিই আমরা, ডিলিট করে এটাকে টান দিয়ে বললাম যে ফ্ল্যাশ ফিল। We looked at all the data next to selection and did not see a pattern for filling the values for you, অর্থাৎ প্যাটার্ন লাগবে, প্যাটার্ন। ধরেন আমরা 1 2 আরে ফরম্যাটিং, আচ্ছা ফরম্যাটিং ক্লিয়ার জন্য শর্টকাটে কি করবেন জানেন, এই যে এখানে ক্লিয়ার একটা অপশন আছে না, এই সাইডে দেখবেন হোমের মধ্যে একদম কর্নারে ক্লিয়ার, ক্লিয়ারে গিয়ে দেখবেন ক্লিয়ার অল একটা অপশন আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার ফরম্যাটস। ক্লিয়ার ফরম্যাটস দিলে কি হয়, ওই জায়গায় যত ফরম্যাটিং আছে যাবতীয় ওই ফরম্যাটগুলো চলে যায়। যেমন আমি কোনো ডাটা লিখছি, ডাটা লেখার পর ফরম্যাটিং করছি, এরকম ফরম্যাটিং করছি, এখন চাইতেছি যে আমার ডাটার মতোই থাকুক, জাস্ট ফরম্যাটিংগুলো চলে যাক, ঠিক আছে, যাবতীয় লেখা টেখা সব চলে গিয়ে একদম ডিফল্ট অবস্থায় চলে আসুক। তখন করতে হয় কি, ক্লিয়ার দিয়ে এই ক্লিয়ার ফরম্যাটস, ঠিক আছে, দেখেন সব ফরম্যাটিং চলে গেছে, শুধু লেখাগুলো আছে। এভাবে যখন ফরম্যাটগুলো সরা নিলাম, এখন আমরা কোনো একটা সিরিয়াল দিই, যেমন 1 3 5 7 এরকম দিয়ে এটাকে ধরে টান দিয়ে বললাম কি ফ্ল্যাশ ফিল। প্রবলেম হইতেছে কেন, আচ্ছা এটা ইররটা আমি দেখে আপনাদের দেখাই দেব না, এটা কি ইরর আসতেছে দেখতে হবে এখানে, যে কেন ইরর আসতেছে, ঠিক
ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো আমাদের কি অটোফিল। এভাবে আপনি অটোমেটিক ডাটা ফিল করতে পারেন যখন আপনার অনেক লম্বা টাইপের ডাটা, সিরিয়ালি ডাটা বসানো লাগে, তখন অটোফিল দিয়ে ফিল করে নিতে পারেন। আরেকটা জিনিস হলো আমাদের যদি আমরা হাইপার লিঙ্ক অ্যাড করতে চাই, ঠিক আছে, যদি আমরা আমাদের ডাটার মধ্যে হাইপার লিঙ্ক অ্যাড করতে চাই, হাইপার লিঙ্কের কাজ কি কি জানি ভাই, আমারও ঘুম আসে মাঝে মধ্যে। হাইপার লিঙ্কের কাজ কি? হাইপার লিঙ্কের কাজ হলো যখন আমরা কোথাও ক্লিক করলে আমাদের অন্য কোথাও নিয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন কোনো একটা ইয়ের মধ্যে, যেমন এই যে এখানে আমরা যখন এই ড্রাইভের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর কি আমাদের ওই ড্রাইভের মধ্যে নিয়ে যাইতেছে, বা কোনো যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কোনো বাটনে ক্লিক করি, যেমন এই যে রিড মোর বাটন, রিড মোরে ক্লিক করলে কি হবে, আমাদের ওই বিষয়ের বিস্তারিত একটা রিড মোরের মধ্যে নিয়ে যায়, বা অন্য একটা পেজে রিডিরেক্ট করে নিয়ে যাবে। তো এই যে একটা বাটনে ক্লিক করার পর আমাকে যে অন্য একটা পেজে বা অন্য একটা লিঙ্কে যে কোনো জায়গায় নিয়ে গেল, ঠিক আছে, যে কোনো জায়গায় নিয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় কি, হাইপার লিঙ্ক। তো আমাদের এক্সেল ফাইলের মধ্যেও এমন হইতে পারে যে কোনো এক জায়গায় শর্টকাট একটু ডাটা দেওয়া আছে, ওটার বিস্তারিত দেখা। হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করতে, আচ্ছা কি যেন বলতেছিলাম, ধরেন কোনো একটা এক্সেলের মধ্যে এমন হয় যে কোনো জায়গায় আপনি ক্লিক করলেন, ওই জায়গার বিস্তারিত আরো হিসাব নিকাশ অন্য একটা ফাইলে আছে বা কোনো ওয়েবসাইটের মধ্যে আছে, ওইখানে আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাইতে হবে। তো এই জাতীয় বিষয়টাকে বলা হয় হাইপার লিঙ্ক, ঠিক আছে, এই জাতীয় বিষয়টাকে বলা হয় হাইপার লিঙ্ক। যেমন ধরেন একটু আগে আমরা একটা ওয়েবসাইট দেখলাম, du.acbd, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখন আমি চাইতেছি যে আমার এইখানে একটা বাটন বা টেক্সট থাকবে যেখানে ক্লিক করার পর আমাকে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তখন কি করব, আমরা ধরেন এখানে একটা লিস্ট করলাম যে এটা হবে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এর নিচে আরেকটা ডাটা বসাইলাম, ধরেন ইউআই ল্যাব, এরকম, যে এই হলো আমাদের ইনস্টিটিউটগুলোর নাম, এবং এই ইনস্টিটিউটের নামে ক্লিক করলে আমাকে ওই ইনস্টিটিউটের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা করার জন্য আমরা ফার্স্টে ডাটার উপর ক্লিক করব, ক্লিক করার পর বলবো ইনসার্ট, ইনসার্ট থেকে বলবো এই যে হাইপার লিঙ্ক, ঠিক আছে, ইনসার্ট থেকে বলবো হাইপার লিঙ্ক, অ্যাড এ হাইপার লিঙ্ক। এটা শর্টকাট কি, কিবোর্ডের কন্ট্রোল প্লাস কে, ক্রিয়েট এ লিঙ্ক ইন ইউর ডকুমেন্ট ফর কুইক অ্যাক্সেস টু ওয়েব পেজেস অ্যান্ড ফাইলস। আপনি চাইলে ওয়েব পেজেও যাইতে পারেন অথবা অন্য কোনো ফাইলেও যাইতে পারেন, ঠিক আছে। এখন আমরা ঢাকা ইউনিভার্সিটি রেখা বলবো কন্ট্রোল কে, কন্ট্রোল কে, এই যে ইনসার্ট হাইপার লিঙ্কের ডায়লগ বক্স চলে আসবে, অথবা জাস্ট এই ইনসার্ট থেকে হাইপার লিঙ্কে ক্লিক করলেও কিন্তু এই সেম ডায়লগ বক্সটাই চলে আসবে, ঠিক আছে। এই ডায়লগ বক্সের মধ্যে বলছে কি টেক্সট টু ডিসপ্লে, এই টেক্সটটা হলো আমার এই যে ভ্যালুর ভিতরে যে টেক্সটটা আছে, আর এখানে বলছে কি ব্রাউজ পেজ অথবা রিসেন্ট কোনো ফাইল অথবা কারেন্ট ফোল্ডার, অর্থাৎ অন্য কোনো ফাইলে যদি আপনি যাইতে চান, অথবা নিচে একটা অ্যাড্রেস বুক দেওয়া আছে, এই অ্যাড্রেসটা মূলত লিঙ্ক এর জন্য দিছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা কিসের জন্য দিছে, লিঙ্ক এর জন্য। এই অ্যাড্রেস বক্সে যদি আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে অ্যাড্রেস বক্সের মধ্যে বসায় দিলাম, অ্যাড্রেস বক্সের মধ্যে বসায় দিলাম, বললাম ওকে, ঠিক আছে। আমার এই যে নর্মাল টেক্সটটা কি একটা লিঙ্কের মতো হয়ে গেছে না, এখন নিচে একটা আন্ডারস্কোর চলে আসছে আর লেখাটা লিঙ্ক আকারে হয়ে গেছে, হাইপার লিঙ্ক আকারে। আর এখানে যখন আমি মাউস নিব দেখেন একটা পয়েন্টার টাইপের চলে আসছে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি এখন আমাকে ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। অ্যান্ড সেম প্রসেসে ধরুন এটাকে যদি হাইপার লিঙ্ক অ্যাড করতে চাই, এই যে হাইপার লিঙ্ক সিলেক্ট করে নিতে হবে, যেই ডাটার মধ্যে আপনি হাইপার লিঙ্ক অ্যাড করতে চাইতেছেন ওই ডাটাটা আগে সিলেক্ট করে নিতে হবে। এটাকে আমি সিলেক্ট করে নিয়ে বললাম যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক থেকে নিচে এখানে ডাটা বসায় দিলাম, যেমন https লিঙ্ক বসায় দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ক্লিক করি, আচ্ছা ক্লিক করার আগে আরেকটা জিনিস দেখছেন, এই জিনিসটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই জায়গায় আপনি অলরেডি একবার ক্লিক করছেন, ঠিক আছে, এই জায়গায় অর্থাৎ একবার ক্লিক করা হয়েছে, আর এটা কিন্তু এখনো ক্লিক করা হয়নি, এই জন্য এটা একটু মানে অরিজিনাল নীল কালারে আছে। এটাকে যখন আমি ক্লিক করব একবার, এটার কালারটা একটু চেঞ্জ হবে, আর আমাদের কি করবে,
ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, এভাবে হাইপারলিংক দিয়ে ডিরেক্টলি কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন। আবার ধরেন আমার এখানে অন্য কোনো ফাইল যদি থাকে, ধরেন এই ফাইলটাকে আমরা সেভ করলাম, এই ফাইলটাকে আমরা এই ফাইল থেকে বললাম সেভ অ্যাজ, ব্রাউজ ডেস্কটপের মধ্যেই সেভ করি। ধরেন এটাকে ডেস্কটপে সেভ করলাম, ফার্স্ট ফাইল লিখে, ফার্স্ট ফাইল, ঠিক আছে, লিখে আমরা সেভ করলাম। ঠিক আছে, এটাকে ফার্স্ট ফাইল লিখে কি করছি, সেভ করে ডেস্কটপে রেখে দিছি। ঠিক আছে, ফার্স্ট ফাইল লিখে এটাকে ডেস্কটপে রেখে দিছি। এখন আরেকটা এক্সেল ফাইল ওপেন করি, যেটার নাম হলো ধরেন সেকেন্ড এক্সেল ফাইল দিয়ে একটা ফাইল ইয়ে করলাম। ঠিক আছে, এই ফাইলটার নাম আমরা দিলাম যে সেভ অ্যাজ ব্রাউজ ডেস্কটপ সেকেন্ড। ঠিক আছে, একটা হলো ফার্স্ট ফাইল আর একটা সেকেন্ড ফাইল। এখন সেকেন্ড ফাইলের মধ্যে এখানে ধরেন কিছু হিসাব নিকাশ আছে, আর এখান থেকে আপনি বললেন যে ভিজিট ফার্স্ট ফাইল, এরকম একটা জিনিস তৈরি করলেন। এখানে ভিজিট ফার্স্ট ফাইল, এখানে ধরেন একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরকম ভিজিট ফার্স্ট ফাইল। এটার মধ্যে আমি কি অন্য কোনো ওয়েবসাইটে যাব না, আমি কই যাব, আমার ওই ফার্স্টের ফাইলে চলে যাব। এজন্য আমি এখানে রাখা আবার সেম ভাবে কি করব, হাইপারলিংকে চলে যাব, অথবা কিবোর্ডের কন্ট্রোল কে। ঠিক আছে, কিবোর্ডে কন্ট্রোল কে, এখান থেকে আমি এই যে কারেন্ট ফোল্ডার, ব্রাউজ ফাইল, রিসেন্ট ফাইল, কোন ফাইলটা দিব, কারেন্ট ফোল্ডার থেকে ডেস্কটপে তো ছিল, ডেস্কটপের মধ্যে নিচের দিকে আসলে এই যে ফার্স্ট ফাইল ডট এক্সএলএসএক্স, এক্সএলএসএক্স হলো আমাদের এক্সেল ফাইলের এক্সটেনশন। ঠিক আছে, এক্সএলএসএক্স মানে হলো কি এক্সেল ফাইল যেটা এখনো এডিটেবল। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সএলএসএক্স, অর্থাৎ যেটা এক্সেল ফাইল বাট এখনো এডিটেবল, এটাতে এখনো কাজ করা যাবে, যেটা এখনো ফুললি সেভ হয় নাই। যেমন এই যে ডক এক্স আর ডকের মতো ওয়ার্ড ফাইলের মধ্যেও কিন্তু এরকম আছে, একটা হলো ডক এক্স আর একটা হলো শুধুমাত্র ডক। ঠিক আছে, যেটা সেভ করা হয় ওটা ডক, আর যেটা এখন এডিটেবল থাকে সেভ অ্যাজ করে সেভ করা ওগুলা হলো কি ডক এক্স। তখন আমরা এই ফার্স্ট ফাইল এক্সএলএসএক্সটা ধরায় দিলাম, বললাম কি ওকে, ওকে বলছি না। এখন যখন আমি এই ফাইলে ক্লিক করব আমাকে কি করবে, এই যে ফার্স্ট ফাইলের মধ্যে নিয়ে আসবে। ফার্স্ট ফাইলের মধ্যে আমি আরেকটা বাটন রাখতে পারি যে ভিজিট সেকেন্ড ফাইল, ভিজিট সেকেন্ড ফাইল, এখানেও ধরুন একটা বাটন করে দিলাম এরকম। এই সেকেন্ড ফাইলের মধ্যে ইনসার্ট হাইপারলিংক, এখানে বললাম কোনটা, সেকেন্ড ফাইলটা এখানে দিয়ে দিই, এই যে সেকেন্ড ডট এক্সএলএসএক্স। ঠিক আছে, এখন আমি এটাতে ক্লিক করে সেকেন্ড ফাইলে আসতে পারি, এটা ক্লিক করে কি ফার্স্ট ফাইলে আসতে পারি। এক ফাইল থেকে আরেক ফাইলে কিন্তু সহজে চলে যেতে পারতেছি। নাহলে আমার অনেকগুলা ফাইল যদি ওপেন থাকে, আমার এই যে এখানে এসে এখানে খোঁজা লাগবে কোনটা, এই যে ফার্স্ট ফাইল, এখান থেকে সেকেন্ড ফাইল। ঠিক আছে, বা যদি সবগুলো ওপেন নাও থাকে, একটা সবগুলো যে ওপেন থাকবে এমন তো না, ধরেন একটা ওপেন নাই, এরকম জাস্ট একটা ওপেন করলেন আপনি, একটার মধ্যে আপনি এক জায়গায় কালেকশন করে রাখলেন যে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে হিসাব করে রাখলেন যে প্রত্যেকটার মধ্যে জাস্ট তাদের যে স্পেসিফিক ওই মাসের যে শীটগুলো ওইগুলোকে আপনি ধরেন হাইপারলিংক করে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ফার্স্ট পেজে নিয়ে আসবে। আর যদি এটাকে রিমুভ করতে চান তখন ধরেন আপনার সেম ভাবে এখানে কন্ট্রোল কে তে দিয়ে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে না, এখানে বলে দিবেন কি রিমুভ লিংক, টেক্সট হয়ে যাবে। ঠিক আছে, এখানে গিয়ে হাইপারলিংকে গিয়ে রিমুভ লিংক, এখানে গিয়ে হাইপারলিংকে গিয়ে বলবেন কি রিমুভ লিংক। ঠিক আছে, রিমুভ লিংক দিলে আপনার লিঙ্কগুলা চলে যাবে। না, ফাইল ডিলিট করে দিলে তো আর ওটা পাবে না খুঁজা, ও তো আর ফাইল রেডি করে রাখে না, ও জাস্ট রাস্তাটা বলে রাখে যে এই রাস্তাটা, এই রাস্তা বরাবর গেলে ওই ফাইলটা পাওয়া যাবে। ধরুন ডেস্কটপের মধ্যে গিয়ে সেকেন্ড নামে সার্চ করলে এই ফাইলটা পাওয়া যাবে এরকম। এখন যদি ওই ফাইলটা নাই পায় তখন সেখানে এরর দেখাবে। ঠিক আছে, ধরেন এখানে গিয়ে সেকেন্ড নামে একটা ফাইল ইনসার্ট করলেন না, এখন সেকেন্ড নামে ধরেন কোনো ফাইল নাই, সেকেন্ড নামে ধরেন কোনো ফাইলই নাই,
তখন কি হবে, ক্লিক করার পর এই যে ক্যান নট ওপেন দ্য স্পেসিফিক ফাইল, অর্থাৎ এই স্পেসিফিক ফাইলটা সে খুলতে পারতেছে না, কারণ সে গিয়ে খুঁজতেছে ওখানে সেকেন্ড নামে কোনো ফাইল আছে কিনা, তো পাইতেছে না, এই জন্য সে দেখাইতেছে যে এই ফাইলটার নাই। ঠিক আছে, রিমুভ করার জন্য জাস্ট ক্লিক করে কন্ট্রোল কে, রিমুভ লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক চলে যায়, জাস্ট নর্মালি যে টেক্সটটা বা যে ডাটাটা ছিল ওই ডাটাটা শুধু থাকবে। ঠিক আছে, এরপরে ধরেন যে আমাদের এই যে ট্যাবগুলার কালারও কিন্তু চেঞ্জ করা যায়, ট্যাবের নাম যেমন চেঞ্জ করা যায় সেম ভাবে এই যে রিনেম থেকে যেমন ট্যাবের নাম চেঞ্জ করা যায় সেম ভাবে ট্যাবের কালারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, ট্যাবের কালার অনেক সময় অনেক কারণেই চেঞ্জ করে অনেকে, যেমন ধরেন যদি সেনসিটিভ ডাটা থাকে ওটা লাল কালি করে রাখে, বা যেখানে ভুল থাকে বা ইরর থাকে, যেখানে কাজ করা লাগবে যে এই ডাটা শিটের মধ্যে ইরর আছে ওখানে রেড মার্ক করে রাখে। ঠিক আছে, এরকম রেড মার্ক করে রাখে। তো যখন আপনি ওই শিটে অ্যাক্টিভ থাকবেন, অর্থাৎ এখন আমি ফেব্রুয়ারি শিটের মধ্যেই আসি বিধায় আমার এই লাল কালারটা কি খুব গাঢ়ভাবে শো করতেছে না। ঠিক আছে, যেহেতু আমি ফেব্রুয়ারি শিটের মধ্যে আসি, তো যখন আমি এই ফেব্রুয়ারি শিট থেকে আশেপাশে অন্য কোনো শিটে যাব, যেমন মার্চ বা এই জানুয়ারি শিটে যাব, তখন কিন্তু আমার এই কালারটা প্রপারলি ফুটে উঠবে। ঠিক আছে, আর যদি আমি ফেব্রুয়ারি শিটের মধ্যে থাকি তখন কালারটা ওইভাবে গাঢ়ভাবে শো করবে না, জাস্ট আপসা করে শো করবে যে না এখানে একটা রেড কালার আছে। ঠিক আছে, যখন অন্যান্য শিটে যাব তখন ওই কালারগুলো গাঢ় হয়ে আসবে। যেমন জানুয়ারি শিটের মধ্যে আপনি অন্য কোনো ট্যাব কালার দিতে পারেন এরকম। ঠিক আছে, যখন আপনি অন্য শিটে থাকবেন তখন এই কালারগুলা প্রপারলি শো করবে, আর যখন ওই শিটের মধ্যে থাকবেন তখন কালারটা প্রপারলি শো করবে না, অপাসিটি হালকা একটু কম থাকবে। আর যদি এটাও রিমুভ করতে চান সেম ভাবে জাস্ট ট্যাব কালারে যাবেন, রাইট বাটন ক্লিক করে এখানে বলবেন কি নো কালার, নরমালি সাদা হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে ট্যাব কালারে গিয়ে বলবেন নো কালার। ঠিক আছে, কালারগুলা চলে যাবে। পানি খেয়ে নি। আচ্ছা, এরপরে আসি যে আর আছে কি ইনসার্ট এন্ড ডিলিট কলাম রোজ ছিল, এটা তো আমরা আগে দেখছি যে ইনসার্ট এন্ড ডিলিট কলাম রোজ ডিলিট করা যায়। ঠিক আছে, রোজ অ্যাডও করা যায়, রোজ চাইলে ডিলিটও করা যায়। সেম ভাবে কলামও যদি অ্যাড করতে চান এখান থেকে ইনসার্টে ক্লিক করে কলাম অ্যাড করতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে কলাম ডিলিট করতে পারেন। রো এর ক্ষেত্রেও সেম জিনিস, রো অ্যাডও করতে পারেন, ইনসার্ট রো, আবার চাইলে রো ডিলিটও করতে পারেন। ঠিক আছে, অ্যাডও করতে পারেন, ডিলিটও করতে পারেন। হ্যাঁ হইতে পারে আপনার ওখানে প্রবলেম, বাকিদের তেমন প্রবলেম হইতেছে না মনে হয়। আমরা চাইলে প্রয়োজনে রো এবং কলাম অ্যাডও করতে পারি, আবার ডিলিটও করতে পারি। ঠিক আছে, কারণ অনেক রো আছে, এরপর আমার কেন রো আরও অ্যাড করা লাগবে, কারণ অনেক সময় হইতে পারে না যে আমার এই এবিসি আর সিরিয়াল এর মাঝখানে একটা কোনো ডাটা অ্যাড করা দরকার, ওই সময় আমরা ডাটা কি বলি সরি রো এবং কলাম ইনসার্ট করি। ঠিক আছে, তখন কি করতে হয়, যেইখানে আমি অ্যাড করব তার পরবর্তী, ঠিক আছে, ধরেন আমি এ আর বি এর মাঝখানে আমি একটা কলাম অ্যাড করব, তখন মাউস রাখবো কোথায়, বি এর এইখানে, বিটা আগে সিলেক্ট করে নিব, বি মানে কলামটা সিলেক্ট করে বলবো রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, অটোমেটিক কি হবে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। আর এখানে একটু প্রবলেম থাকে যে এটা কিন্তু ফরম্যাটিং সহ আসে, অর্থাৎ আগে ইয়াতে যে ফরম্যাটিংটা আছে ওই ফরম্যাটিং সহই দেখেন কালার সহ চলে আসছে। ঠিক আছে, এটা রিমুভ করবো কিভাবে, আবার ফরম্যাটিং বি কলাম সিলেক্ট করে জাস্ট এখান থেকে বলবো ক্লিয়ার ফরম্যাটস, তাহলে কি যাবতীয় যে ফরম্যাটিং সহ কপি হয়েছে ওই ফরম্যাটিং গুলা চলে যাবে। ঠিক আছে, সেম ভাবে ধরেন এই যে 1 2 3 4 শুরু হয়েছে আর এখানে আছে কি স্কুলের নাম, এই দুটার মাঝখানে আমার একটা রো দরকার, তখন কি করব, পরবর্তী যেটার মাঝখানে দরকার তার পরেরটা, 2 আর 3 এর মাঝখানে দরকার, তাহলে মাউস রাখবো কোথায়, 3 এর মধ্যে রাইখা বলবো রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, নতুন একটা রো ইনসার্ট হয়ে গেছে। আর ইনসার্ট করার পর কি করব, এখানে যদি ফরম্যাটিং আসে তখন, ঠিক আছে, ফরম্যাটিং না আসলে এটা দরকার নেই, যদি দেখেন যে এরকম ফরম্যাটিং সহ চলে আসছে, আবার এটা যেমন একটা সেলের মধ্যে জাস্ট কালার আসছে, তো আমি চাইলে এখান থেকে কিন্তু কালার থেকে বলতে পারি নো ফিল, তাহলে ঠিক হয়ে যায়। বাট যদি অনেক জায়গায় হয়, যেমন এখানেও হইতে পারে, আবার এখানেও কালার আছে, এখানেও কালার আছে, আপনি বারবার যায় চেঞ্জ করবেন, ভেজাল, তো ভেজাল থেকে দূরে থাকার জন্য আমরা এই 3 তে রাখার পর বলবো কি ক্লিয়ার, সরি যে ক্লিয়ার থেকে বলবো ক্লিয়ার ফরম্যাটস, একদম সম্পূর্ণ রো নতুনের মতো হয়ে যাবে, এই রো এর মধ্যে কোনো ফরম্যাটিং থাকবে না।
বুঝতে পারছি? এভাবে রো ইনসার্ট করা যায় এবং কলামও ইনসার্ট করা যায়। এরপরে দেখি যে আচ্ছা পেজ সেটআপ কিভাবে করে। তো ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিন্তু আমাদের পেজগুলো আগে থেকে রেডি করা ছিল, ঠিক আছে? ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আচ্ছা ক্যামেরা অন করে রাখছেন, ক্যামেরা অন করবেন না কেউ, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যেমন আমাদের পেজগুলো অলরেডি রেডি করা ছিল, ঠিক আছে? পেজগুলো আগে থেকে রেডি করা ছিল A3 A4 A5। এখানে কিন্তু পেজগুলো রেডি করা নাই, ঠিক আছে? এখানে কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ এখানে কিন্তু পেজগুলো রেডি করা নাই। পুরোটাই আমাদের কি বললাম অনেকগুলা সেল, অনেকগুলা কলাম, অনেকগুলা রো। তো এটাকে যখন প্রিন্ট করব তখন কিভাবে বুঝবো যে আমি কি প্রিন্ট করতেছি, কতটুকু প্রিন্ট করতেছি, কোন পেজে প্রিন্ট করতেছি, ঠিক আছে? তখন কিন্তু একটা এলোমেলো লেগে যায়। তো এই জন্য আমরা যাইতে হবে ফার্স্টে পেজ লেআউটে, ঠিক আছে? পেজ লেআউটের মধ্যে পেজ সেটআপ রিলেটেড যাবতীয় ফাংশনালিটিস দেওয়া আছে, ঠিক আছে? যেমন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেকস, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রিন্ট টাইটেলস। তো এগুলো আমরা একটা একটা করে দেখব। নর্মালি কিন্তু আমাদের কোনো পেজ সেটআপ এখানে দেওয়া নাই, ঠিক আছে? আমি জানি না যে আমার একটা পেজ যখন প্রিন্ট করব, এই যে প্রিন্ট করলাম কন্ট্রোল পি দিয়ে, ধরেন প্রিন্ট প্রিভিউতে আসলাম, ঠিক আছে? কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে আসলাম, প্রিন্ট হওয়ার আগে যে প্রিভিউয়ের অপশনটা, এখানে কিন্তু দেখাইতেছে যে আমার এই যে কলামটা আছে, এই রোটা আছে, বাট এই পাশে কতটুক পর্যন্ত ডাটা আসছে এটা কিন্তু আমি জানি না। তো যখন আমি পেজ লেআউটে যাব বা ওই কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাব, যাওয়ার পর এখন খেয়াল করতেছেন কি, এই দেখেন এখানে ডট 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 দিয়ে একটা দাগ শো করতেছে, ঠিক আছে? ডট ডট দিয়ে কিন্তু দাগ শো করতেছে এই যে এই জায়গাটার মধ্যে, খেয়াল করেন মাঝখানে, ঠিক আছে? সেম ভাবে নিচের দিকে আসলো দেখবেন যে এই যে এখানে এসে মিলিত হয়েছে দাগগুলা, এদিকেও দাগ আছে, ঠিক আছে? এইভাবে। তো এই দাগগুলা কি করে, এই দাগগুলা আমাদের পেজের একটা বাউন্ডারি বোঝায় যে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার একটা পেজ, যেমন এ কলাম থেকে এইচ কলাম পর্যন্ত সে বলতেছে কি আমার একটা পেজ, এবং নিচের দিকে 47 নাম্বার রো পর্যন্ত এই যে এতটুকু, এই যে এতটুককে সে বলতেছে কি আমার একটা পেজ। এখন দেখেন প্রিভিউটা কিছুটা পেজের মতো লাগতেছে না? এই জায়গাটা কিন্তু এখন একটা পেজের মতো লাগতেছে, ঠিক আছে? এটার আরো বেটার ভিউ এর জন্য এখানে নিচে একটা অপশন আছে, কোনটা? এই যে এটা পেজ লেআউট, ঠিক আছে? এই পেজ লেআউটের নিচে আরেকটা অপশন দেওয়া আছে পেজ লেআউট। তো যখন আমরা এই পেজ লেআউটে যাব তখন সে কি করবে, এক্সেল আমাদের যে ডাটাগুলো আছে বা যে সম্পূর্ণ বিশাল যে শীটটা, এই বিশাল শীটটাকে সে পেজ পেজ ভাগ করে দিবে, ঠিক আছে? পেজ পেজ ভাগ করে দিবে। এখন কিন্তু দেখতে আরো সুবিধা হইতেছে, এই দেখেন এইচ পর্যন্ত একটা পেজ, এ থেকে এইচ পর্যন্ত একটা পেজ। এটা কিন্তু অটোমেটিক, ঠিক আছে? এটা কিন্তু সে কি করছে, আপনার পেজের সাইজ বুঝে অটোমেটিক নিয়ে নিছে। আমার যদি মনে হয় যে না আমার আই নামক যে কলামটা, এই কলামের মধ্যে তো ডাটা থাকতে পারে, তো আই কলামটাকেও আমি ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসব, ঠিক আছে? আই কলামটাকেও ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসব। তখন কি করতে হবে, কোনো না কোনো দিক দিয়ে আপনাকে জায়গা ছোট করতে হবে। যেমন সি কলামটাকে যদি একটু ছোট করি, এই দেখেন সি কলামটাকে একটু ছোট করার সাথে সাথে কি হয়েছে, আই কলামটাও প্রথম পেজে চলে আসছে। এটা সম্পূর্ণ আপনার টেক্সট বা কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আপনার কন্টেন্ট যদি বেশি থাকে তখন আপনি আনতে পারবেন, আর কন্টেন্ট কম থাকলে আনতে পারবেন না। আবার জোর করে আনার চেষ্টা করা যাবে না, কারণ একটা লেখার প্রপার একটা সাইজ থাকে। ওয়ার্ডের সময় বলছিলাম যে মিনিমাম 11 বা 12 থাকা লাগবে। এর থেকেও যখন আরো কম হবে তখন কি হবে, প্রিন্ট হবে ঠিকই, বাট ওটা কেউ পড়তে পারবে না। আমার অনেক বেশি ডাটা থাকতে পারে, আমি চাইতে পারি যে সব ডাটা আমি এক পেজের মধ্যে আনবো, কিভাবে আনা যাবে, বাট যখন প্রিন্ট করবেন তখন কি ইউজার এটা পড়তে পারবে বা দেখতে পারবে? যেমন এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, এটাকে যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, ঠিক আছে? দেখেন 1 2 3 4 এগুলো কিন্তু মোটামুটি পড়া যাইতেছে, প্রিন্টের পর ওইটা পড়া যাবে। বাট আমার এখানে যদি আমি যে নর্মাল মোডে কিভাবে আসবো, এই যে এখানে নর্মাল মোডে, এটা হলো প্রিন্ট লেআউট, এটা কি নর্মাল মোড, প্রিন্ট লেআউট নর্মাল মোড। তো নর্মাল মোডে আসার পর আমি এখানে অনেকগুলা টেক্সট বসাই, এগুলাকে টান দিয়ে বড় করে নিয়ে আসি, এগুলাকে টান দিয়ে অটোফিল করে অনেক ডাটা বানায় ফেললাম, অনেক ডাটা না? এখন এইটাকেও যদি আমি কি করি, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে গেলাম, অনেকগুলো পেজ হবে স্বাভাবিক। কয়টা পেজ? 12টা পেজ হয়ে গেছে, ডাটা 12টা পেজের মধ্যে চলে গেছে। এখন হুট করে মন চাইলো স্যার 12 পেজের ডাটা এক পেজে নিয়ে আসবো, এই যে নিচে নো স্কেলিং লেখা আছে, এই নো স্কেলিং আইসা বলবেন ফিট শীট অন
ওয়ান পেজ, সম্পূর্ণ শীটটাকে কি করবে, একটা পেজের মধ্যে ফিট করে নিয়ে আসবে। শ্রিঙ্ক দ্য প্রিন্ট আউট সো দ্যাট ইট ফিটস অন ওয়ান পেজ। এটা যখন ক্লিক করব এক পেজের মধ্যে চলে আসছে। এখন এই যে এক পেজের মধ্যে আসছে, এটা কি প্রিন্ট করার পর কারো পক্ষে পড়া সম্ভব হবে? ঠিক আছে, এটা কারো পক্ষেই পড়া সম্ভব হবে না। তো এইগুলা জাস্ট এমনি, এই কাজ কখনো করবেনও না, এই কাজ কেউ করেও না যে ফিট শিট দিয়ে দুম করে এক পেজের মধ্যে সব নিয়ে আসলেন। ঠিক আছে, সর্বোচ্চ হলে কি হয়, সর্বোচ্চ যেটা বললাম যে অল্প কিছু যদি দরকার হয়, যে আমার একটা কলাম জাস্ট বাইরে পড়ে গেছে, একটু চাপাচাপি করে যদি নিয়ে আসা যায়, তখন এই কলামগুলোকে হালকা একটু ছোট করে বা কোনো একটু ফন্ট সাইজ হালকা একটু ছোট করে মার্জিন হালকা একটু বাড়ায় কমায় যদি আনতে পারেন, সেটা চেষ্টা করবেন জানা যায় কিনা। বাট খুব বেশি পেজ ডাটা এক পেজের মধ্যে আনার চেষ্টা করবেন না। ঠিক আছে, এরপর ধরেন যে রো কলাম সহ প্রিন্ট হবে। ঠিক আছে, আপাতত আমরা রো কলাম বসাই না, এই জন্য ব্ল্যাঙ্ক দেখাইতেছে। যেমন এই জায়গাগুলো দেখেন সব মিলে গেছে, রো কলাম নাই, কোনো টেবিল টেবিল কিছুই নাই। তো এখানে যদি আলাদাভাবে টেবিল লাগে না, এটা টেবিল অপশন দেওয়া আছে যদি টেবিল ইয়ে করতে চান। আর এই যে বাউন্ডারিগুলো দেখাইতেছে, এই যে বর্ডারগুলো রো এবং কলামের, এই বাউন্ডারিগুলো কিন্তু নর্মালি প্রিন্টে আসে না। ঠিক আছে, কারণ কি, এগুলো বাউন্ডারি না, এগুলোকে বলা হয় কি গ্রিড লাইন। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি গ্রিড লাইন। এই যে আমরা ভিউ ট্যাবের মধ্যে যখন আসবো, ভিউ ট্যাবের মধ্যে দেখবো কি এখানে গ্রিড লাইন নামে একটা অপশন আছে। গ্রিড লাইন যদি অফ করে দেন তাহলে দেখবেন আপনার অ্যাকচুয়ালি পেজ আসলে এরকম ব্ল্যাঙ্ক। তো গ্রিড লাইন দিয়ে আসলে কাজ, সেলগুলো আছে দেখেন, কলামও কিন্তু আছে, দেখেন কলাম সেল সবই আছে। বাট গ্রিড লাইন না থাকলে না আপনি আসলে গাইড হইতে পারবেন না যে আমি আসলে অ্যাকচুয়ালি কই আমার সেল আছে, অ্যাকচুয়ালি কোনটা লাইনে আছে। এই জন্য গ্রিড লাইনটা চেকমার্ক করা থাকে। ঠিক আছে, এবং গ্রিড লাইনগুলো প্রিন্ট হয় না। তো যদি আপনি বর্ডার সহ প্রিন্ট চান, তখন করতে হবে কি, এই যে এখানে বর্ডার একটা অপশন দেওয়া আছে, ফন্ট ফ্যামিলির নিচে বর্ডার অপশন দেওয়া আছে। এখানে অনেক টাইপের বর্ডার দেওয়া আছে, বর্ডার, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড, থিক বটম, ডাবল থিক, ডাবল টপ বটম, অনেক ইত্যাদি ইত্যাদি টাইপের বর্ডার আছে। ড্র বর্ডার অপশনও আছে, যদি বর্ডার কলমের মতো আলাদা আলাদা, যে টেবিল যখন ড্র করছিলাম না, ড্র টেবিল, ওই সেম ভাবে বর্ডার ড্র করতে চাইলে এখান থেকে আপনার যতটুকু দরকার। যেমন ফার্স্ট পেজ, শুধু ফার্স্ট পেজ কতটুকু কেমনে বুঝবো, এই যে দাগগুলো দেখে, এই যে ডট ডট দাগ আছে যে পাশে, এখান থেকে কতটুক 47 পর্যন্ত, এই যে এখানে এতটুক, ধরেন এতটুকের মধ্যে আমি এসে বললাম অল বর্ডার, সবগুলা বর্ডার চলে আসছে না। এই অবস্থায় যদি আমি প্রিন্ট করি, তাহলে আমার এই যে রো কলামের বর্ডারগুলা সহ প্রিন্ট হবে, জাস্ট ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে কিন্তু আবার আসবে না এগুলা, আচ্ছা সেকেন্ড পেজ নাইও। যখন আমি বর্ডার সিলেক্ট করে দিব, তখন আমার বর্ডার সহ প্রিন্ট হবে। ঠিক আছে, আবার বর্ডারের কালার যদি আরো হালকা করতে চাই, এখান থেকে এই যে লাইন কালার, বর্ডার থেকে লাইন কালার, এখানে হালকা কোনো একটা কালার দিয়ে দিবেন যাতে খুব বেশি গাঢ় না লাগে। এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। যদি আমি এটাকে প্রিন্ট করি, হালকা হয়েছে একটু তুলনামূলক, না চেঞ্জ হয় নাই। নো বর্ডার, অল বর্ডার, যদি প্রিন্ট করি, এই যে হালকা বর্ডারটা আসছে। মানে কালার চেঞ্জ করার পর আপনাকে বর্ডারটাকে রিমুভ করে আরেকবার অ্যাড করতে হবে, তাহলে এই নতুন যে কালারটা অ্যাপ্লাই হবে। আগে থেকে যে বর্ডারটা দেওয়া ছিল ওইটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হয় না। ঠিক আছে, এখন কিন্তু বর্ডার আছে এবং কালারটাও খুব বেশি গাঢ় লাগতেছে না। ঠিক আছে, এরপরে আর কি কি ছিল, আরো কিছু ছিল, যেমন ওরিয়েন্টেশন। এই যে পেজটা আছে, এই পেজের মার্জিন যদি কমাইতে বাড়াইতে চান, এখান থেকে মার্জিনের সিস্টেমগুলো বাকিটা ইয়ার মতোই, আমাদের ওয়ার্ডের মতোই, যে টাইপের মার্জিন দরকার হয়, এটা এখান থেকে বেশি ভালো হয় আপনি প্রিন্ট প্রিভিউ থেকে দেখলে। প্রিন্ট প্রিভিউ থেকে দেখলে কি হয়, আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারেন যে আচ্ছা প্রিন্ট হওয়ার পর কিরকম আসতেছে। কারণ এখানে তো আমার ফুল শিট, এখানে যদি আমি মার্জিন চেঞ্জও করি আমি বুঝবো না কি চেঞ্জ হইতেছে। তো আমি যদি প্রিন্ট প্রিভিউতে আসি, এখান থেকে মার্জিন চেঞ্জ করি, আমি দেখলে বুঝতে পারবো মার্জিন কোথায় কোথায় লাগবে বা কোথায় কোথায় চেঞ্জ হবে। এখান থেকে যদি আমি বলি ওয়াইড মার্জিন, যে দুই সাইডের মার্জিন বড় হয়ে গেছে। আবার যদি বলি ন্যারো মার্জিন, অল্প একটু মার্জিন আসবে। ঠিক আছে, আরেকটা কি নর্মাল মার্জিন। মার্জিনের পর আপনি যদি পেজ সাইজ চেঞ্জ করতে চান, বাই ডিফল্ট কি আছে, লেটার পেজ আছে, এরপর ট্যাবলয়েড পেজ, লিগ্যাল পেজ, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ। এখান থেকে যখন A4 পেপার সিলেক্ট করে দিলেন, A4 পেপার সাইজ চলে আসবে। ঠিক আছে, এরপর যদি ওরি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপে চান, ঠিক আছে, যে ল্যান্ডস্কেপ পেজ এই পাশে চলে গেছে অর্ধেক, এরকম।
এখান থেকেও চেঞ্জ করতে পারেন যদি ওরিয়েন্টেশন থেকে বলেন ল্যান্ডস্কেপ সাইজ কি A4 পেপার। এখন দেখেন আমার আগে ছিল কি পর্যন্ত, আই জে পর্যন্ত ছিল না, আই পর্যন্ত ছিল বর্ডার, এখন এই জে এর বর্ডার চলে গেছে কোথায়, এম পর্যন্ত, অর্থাৎ পেজ কিন্তু এখন ঘুরে গেছে। নিচের বর্ডার কিন্তু অনেক উপরে চলে আসছে, যেটা 33-এ চলে আসছে। এটা কিন্তু 47-এ ছিল, এটা কোথায় চলে আসছে, 33-এ চলে আসছে। কারণ আমাদের পেজটা এখন A4 সাইজের পেপার এবং ল্যান্ডস্কেপে চলে আসছে। এটাকে যদি এখন পেজ প্রিভিউতে যাই, যে পেজ লেআউটে, তাও দেখবেন এই যে পেজ কিন্তু রোটেট হয়ে আছে। ঠিক আছে, এটা আরো ভালো দেখার জন্য এটাকে একটু জুম কমায় দেখতে পারেন। এই যে বেশি ছোট হয়ে গেছে। এই যে এখন কিন্তু পেজগুলো বোঝা যাইতেছে। এই প্রত্যেকটা কিন্তু আমার এক একটা পেজ। ইন টোটাল যে শীটটা ছিল কত লক্ষ, 10 লক্ষ সামথিং যে কলাম রো ছিল, এই সবগুলাকে সে পেজ পেজ ভাগ করে দিছে। রো কলাম সেমই আছে, জাস্ট পেজ ওয়াইজ ভাগ করে দিছে ভিউটাকে। ঠিক আছে, এটাকে যদি আমি যে পোর্ট্রেটে নিয়ে আসি, এই যে পোর্ট্রেট পেজ, পাশাপাশি A4 সাইজের পোর্ট্রেট পেজ, A4 সাইজের ল্যান্ডস্কেপ পেজ। ঠিক আছে, এবং কাগজের সাইজ যদি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা বিষয় যে প্রিন্ট এরিয়া, যদি এটা আজকের টপিকে ছিল না, দেখাই দিই একবার এখানেই, যে স্পেসিফিক কোনো অংশ যদি আপনি প্রিন্ট করতে চান। ঠিক আছে, ধরেন আমার এখানে অনেকগুলো ডাটা আছে, এখানে আমি তারিখ বসায় দিই, ধরেন 1/8/2025। আচ্ছা, এই যে হ্যাশ হয়ে যায় না, এই টাইপের প্রবলেম অনেক সময় দেখবেন হ্যাশ হয়ে গেছে ডাটা। হ্যাশ কখন হয়, যখন আপনার কলামের ডাটা তারিখ বা নাম্বারের ক্ষেত্রে কি হয়, ছোট হয়ে যায়। আমি যদি এটাকে জাস্ট একটু বড় করে দিই, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা তারিখ আর নাম্বারের ক্ষেত্রে বেশিরভাগ হয়, তারিখের ক্ষেত্রে বেশিরভাগ হয়, যে যখন আপনার কলাম ছোট হয়ে যায় তখন সেটাকে হ্যাশ 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 এভাবে শো করে। ঠিক আছে, এটাকে জাস্ট খেয়াল রাখতে হবে একটু বড় করে দেওয়ার। আচ্ছা, এখান থেকে ধরে আমরা এটাকে অটোফিল করে দিই। তারিখও কিন্তু সেম ভাবে অটোফিল হয়, তারিখও কিন্তু অটোফিল হয়। সবগুলোকে একটু বড় করে দিই। এই যে এখান থেকে সিলেক্ট করে পুরো শীট সিলেক্ট করলাম, এবার এখান থেকে একটু বড় করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। একটা ছোট বড় করলে বাকিগুলো অটোমেটিক ছোট বড় হয়ে থাকবে। ঠিক আছে, 1/8, 1/9, 1/10, 1/11, 1/12, 1/13। ঠিক আছে, অটোমেটিক অটোফিলের মতো করে কি ডাটা চলে আসলো। এখন আরো কিছু ডাটা বসাতে পারি, ধরেন এখানে কিছু ইনফরমেশন, এখানেও কিছু ইনফরমেশন, আমার পুরো শীটে ধরেন একটা ইনফরমেশন আছে। এখন আমি চাইতেছি যে আমি শুধু স্পেসিফিক এতটুকু জায়গা, ঠিক আছে, জানুয়ারি 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, জানুয়ারি 8, 9, 10, 11, 12, ধরেন এতটুকু পর্যন্ত আমি কি করব, প্রিন্ট করব, বাকিটা আমার লাগবে না। এখন আমি যদি কন্ট্রোল পি দেই, আমার কিন্তু সব ডাটাই আসতেছে। এই যে প্রথম পেজের ডাটা 13 তারিখ পর্যন্ত, এবং পরের পেজে কি বাকিটুকু 14, 15, 16, 17 সব ডাটাই আসতেছে। এখন আমি চাইতেছি আমি শুধু নির্দিষ্ট একটা অংশ প্রিন্ট করব। ধরেন আমি একটা নির্দিষ্ট অংশকে জাস্ট প্রিন্ট করব। ঠিক আছে, ধরেন 12 পর্যন্ত এতটুকু প্রিন্ট করব। ওই নির্দিষ্ট অংশ প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট এরিয়া, আমার এই প্রিন্ট এরিয়াটা আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে নিতে হবে। বাই ডিফল্ট প্রিন্ট এরিয়া থাকে আমার ফুল শীট, এই জন্য কি হয়, যখন প্রিন্ট করি তখন হোল শীটটাই প্রিন্ট হয়ে যায়। ঠিক আছে, বাই ডিফল্ট প্রিন্ট এরিয়া কি থাকে, ফুল শীটটাই দেওয়া থাকে, এর জন্য যখন প্রিন্ট করতে যাই ফুল শীট চলে আসে। তো আমরা চাইতেছি ফুল শীট প্রিন্ট করব না, আমি শুধু এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, বা 11 তারিখ বা 12 পর্যন্ত এতটুকু সিলেক্ট করে বললাম কি, প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া, সেট প্রিন্ট এরিয়া। আমার এতটুকু কিন্তু প্রিন্ট এরিয়া সেট হয়ে গেছে। একটা বর্ডার আসছে, যদিও মিটে বোঝা যাইতেছে কিনা স্ক্রিন শেয়ারে, খুবই আফসা, এই জায়গা থেকে একটা হালকা একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, এটা আপনারা নিজেরা করবেন, তখন বর্ডারটা বুঝতে পারবেন। এখানে হয়তো বর্ডার দেখা নাও যেতে পারে মিটে একটু খোলার কারণে। তো এখন যদি আমি প্রিন্টে যাই, কত পর্যন্ত প্রিন্ট এরিয়া দিছি, 12 পর্যন্ত না। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমার কিন্তু এই 12 পর্যন্তই আসবে, পরে বাকি ডাটা কিন্তু আর আসে নাই। পেজ কিন্তু একটাই, আর কোনো পেজ নেই। দেখেন পেজ 1/1, 12 পর্যন্ত ডাটা আসছে। ঠিক আছে, 12 পর্যন্ত ডেটা আসছে। এইভাবে প্রিন্ট এরিয়া
সেট করে নিতে পারেন। আবার ধরেন এমনও মন চাইলো যে আমি 12 পর্যন্ত করছি, আবার আমি এই 13 14 এটা সহ অ্যাড করতে চাই, এটাকেও আমি প্রিন্ট এরিয়ার মধ্যে অ্যাড করে ফেলতে চাই। তখন কি করব, এটা কিন্তু সাথে হইতে হবে। ধরেন এই সাথে এতটুকু ধরে এই দুইটা কলাম আমি অ্যাড করলাম, এটাকে আমি কি করলাম, প্রিন্ট এরিয়াতে গিয়ে অ্যাড টু প্রিন্ট এরিয়া। এটা কিন্তু আগে ছিল না, একটু আগে, কারণ আমি ততক্ষণও প্রিন্ট এরিয়া সেট করি নাই। তো এখন যেহেতু অলরেডি একবার প্রিন্ট এরিয়া সেট করছি, এখন নতুন যে অপশন মানে নতুন যে অংশটা আমি সিলেক্ট করব, এটাকে সে কি বলবে, অ্যাড টু প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়াতে অ্যাড করার জন্য। যখন আমি বলবো অ্যাড টু প্রিন্ট এরিয়া, আমার আগের যে প্রিন্ট এরিয়াটা ছিল ওইটার সাথে কি এটা এখন মার্জ হয়ে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি কন্ট্রোল পি তে যাই, আমার এই যে 13 পর্যন্ত চলে আসছে, 14 চলে আসছে পরের পেজে, যদি এটা পরের পেজে চলে গেছে। এই অবস্থা চাইলে আমরা এগুলোকে একটু হালকা একটু ছোট করে দিতে পারি। এই যে এক পেজের মধ্যে চলে আসছে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এক পেজের মধ্যে 14 পর্যন্ত কি চলে আসছে। ঠিক আছে, এটাকে আবার রিমুভ করতে চাইলে জাস্ট এখানে প্রিন্ট এরিয়াতে ধরে বলবো কি ক্লিয়ার প্রিন্ট এরিয়া, সব প্রিন্ট এরিয়া চলে যাবে, এবং কন্ট্রোল পি দিলে কি হবে, ফুল শিটে যত ডাটা আছে পুরোটাই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, রাকিবুল সাহেব বলেন। স্যার, এই পেজটা আমার আছে, কতটুকু পেজ আমি সিলেক্ট করব, মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজ এরকম সিরিয়াল নিচে উপর নিচে হবে না ডান পাশে, আমি কিভাবে এটা সিলেক্ট করব বুঝতে পেজটা? পারি নাই। স্যার মানে যখন প্রিন্ট করব হুম হুম একটা পেজে, হ্যাঁ আমি হ্যাঁ। পেজ সিলেক্ট করলাম, কিন্তু দেখা যায় আমি পেজ সিলেক্ট করলাম ফার্স্ট টাইম, আবার সাথে আরেকটা সেট দরকার। এইভাবে আমি কোন দিক থেকে আমি পেজ গণনা করব? ও পেজ মূলত এই যে বাম থেকে শুরু করে ডান দিক থেকে সিরিয়ালি গণনা হয়। এই যে যখন আমরা এই প্রিভিউতে গেলাম না, এই যে এখানে 1 2 3 4 5 6 7 এভাবে। ও স্যার, আমার দেখা যাচ্ছে যে এখন আমি ফার্স্ট পেজ নিলাম, 8 পেজ নিলাম, এখন আমি এই দুইটা আছে সিলেক্ট করে এইটা আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে স্যার এইটা একটু দেখাই। তো যদি স্পেসিফিক পেজ প্রিন্ট করতে চান, তখন আপনি যে প্রিন্ট প্রিভিউতে গিয়ে এই যে পেজেস একটা অপশন আছে, এখানে পেজেস, এখানে বলে দিবেন যে কত কত নাম্বার পেজ আপনার দরকার। প্রিভিউতে তো শো করবে এখানে যে পেজ নাম্বার কত, যেমন এটা আমার পেজ নাম্বার 1, আবার এরপরে যেটা আছে এটা হলো পেজ নাম্বার 2। যদি আরো ডাটা থাকতো 3 4 5 6 শো করতো, তখন আমি এখানে বলে দিতাম ধরেন পেজ 1 থেকে 3 পর্যন্ত এই তিনটা পেজ আমার দরকার, আর দরকার নেই। স্যার মানে পেজ এরিয়া সিলেক্ট করার পরে স্যার, এরিয়া সিলেক্ট করার পর তো আপনি জাস্ট নির্দিষ্ট একটা অংশ, ওই অংশটাই জাস্ট প্রিন্ট হবে, আলাদা প্রিন্ট হবে না। দেখা যাচ্ছে স্যার আমি ফার্স্ট পেজে একটা পেজ এরিয়া সিলেক্ট করলাম, হুম এই হুম পেজ এটা হবে, আবার এই 7 নাম্বার বা 6 নাম্বার পেজ একটা পুরোটা এটা এটা হবে আলাদা, স্যার। আলাদাভাবে মানে একসাথে আলাদা করে করা যায় না, আপনাকে আলাদাভাবে প্রিন্ট এরিয়া সিলেক্ট করে প্রিন্ট করে নিতে হবে। মানে 1 নাম্বার পেজে একবার প্রিন্ট এরিয়া সেট করে প্রিন্ট করে ফেললাম, এরপর আবার ওই 7 নাম্বার পেজে গিয়ে যতটুকু দরকার প্রিন্ট এরিয়া সেট করে আবার প্রিন্ট দিয়ে ফেললাম, এভাবে দেওয়া লাগবে। মানে একসাথে প্রিন্ট করা যাবে না? না না, একসাথে 2 4 জায়গায় আলাদা আলাদাভাবে প্রিন্ট এরিয়া সেট করে হয় না। ও ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো হেডার ফুটার যখন অ্যাড করতে যাব, এই শিটগুলোকে এখন কি করি, অনেক শিট হয়ে গেছে। আচ্ছা থাকুক, ধরেন আমার এই ডাটাগুলোকে আরো বাড়ায় নি, ধরে টান দিয়ে আরো বাড়া নিলাম। ধরেন আমরা যখন এই যে প্রিন্ট করি, ঠিক আছে, উপরে যেমন ওয়ার্ডের মধ্যে যেমন হেডার ফুটার ছিল, এক্সেলের মধ্যেও সেম ভাবে আপনি চাইলে পেজের প্রত্যেকটা পেজে হেডার ফুটার অ্যাড করতে পারেন। ঠিক আছে, সেম ভাবে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে বলবো কি এই যে হেডার এন্ড ফুটার। ঠিক আছে, ইনসার্টে গিয়ে হেডার এন্ড ফুটার, এই হেডার ফুট এন্ড ফুটারের কাজ হলো হেডার ফুটার অ্যাড করা। আর হেডার ফুটার যখন অ্যাড হয় তখন কিন্তু আমরা মূলত ইয়াতে চলে আসি, ওই যে কি অবস্থা, এক্সেল নট রেসপন্ডিং, এক সেকেন্ড, হ্যাং করছে মনে হয়। আচ্ছা,
ক্লোজ হয়ে গেছে, সমস্যা নাই। অনেক সময় যদি ফাইল ক্র্যাশ করে তখন কিন্তু যে ডকুমেন্ট রিকভারি একটা অপশন আসে, এখানে মূলত অটো সেভ কিছু ফাইল থাকে। এক্সেল চেষ্টা করে যদি ফাইল আনএক্সপেক্টেডলি ক্লোজ হয়ে যায়, ধরেন কারেন্ট চলে গেছে বা পিসি হুট করে অফ হয়ে গেছে, মানে এখানে ক্লিক করে আপনি অফ করেন নাই এমন যদি হয়, তখন এক্সেল আপনাকে অনেক সময় এই ডকুমেন্ট রিকভারি একটা অপশন দেয়, যেখানে রিসেন্ট যে ফাইলটা সে কি করে একটা মানে টেম্পোরারি একটা ফাইল আকারে আপনার পিসিতে সেভ করে রাখে। ঠিক আছে, এখান থেকে চাইলে অনেক সময় রিকভারি করা যায়। থাকে না, অনেক বড় ফাইল যদি হুট করে সেভ করার আগে অফ হয়ে যায়, যেমন এটা 7:34 7:57, প্রত্যেক দেখেন 20 মিনিট পর পর এটা কি হইতেছে, সেভ হইতেছে, এই যে ডাটাটা। এখান থেকে আপনি বলতে পারেন যে সেভ অ্যাজ ফার্স্ট ফাইল। ঠিক আছে, ফার্স্ট ফাইল কোনটা যেন বড় করছিলাম, এখান থেকে ধরেন এখান থেকে এই ডাটাটাকে বড় করে নিলাম। ঠিক আছে, এখন হেডার ফুটারে যখন আমরা যাই তখন মূলত আমরা এই প্রিন্ট প্রিভিউটাতেই দেখি, মানে পেজ লেআউট যে প্রিভিউটা আছে এইটাতে দেখি। কেন? কারণ এখানে আমরা স্পেসিফিক একটা একটা পেজ দেখতে পারতেছি, স্পেসিফিক একটা একটা পেজ দেখতে পারতেছি। এখান থেকে আমরা এই হেডার ফুটারেও ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ওই যে অ্যাড হেডারে ক্লিক করলে ওই সেম হেডার ফুটারের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, এখন এই হেডার ফুটার যখন আমরা অ্যাড করব, হেডার ফুটারের মধ্যেও কিন্তু ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা যেমন পেজ নাম্বার, নাম্বার অফ পেজেস, কারেন্ট পেজ, ডেট টাইম ফাইল এগুলো বসাইছিলাম, এইখানেও সেম ভাবে বসানো যায়। ঠিক আছে, এইখানেও সেম ভাবে বসানো যায়। এই অপশনগুলো মানে এলিমেন্টগুলো যে উপরে দেওয়া আছে, হেডার এন্ড ফুটার এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টগুলো আপনি হেডার এন্ড ফুটারে বসাইতে পারেন। এছাড়া আপনি নরমালি জাস্ট টেক্সটও অ্যাড করতে পারেন। ঠিক আছে, টেক্সটও অ্যাড করতে পারেন অথবা এই এলিমেন্টগুলোও বসাইতে পারেন। যেমন এই কর্নারে যদি আমরা, এটা বাই ডিফল্টই 3টা ভাগ করা থাকে, যখন আপনি এই নাম্বার অফ পেজ বসাবেন, যে পেজ নাম্বার, এন্ড পেজ চলে আসছে না। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, কন্ট্রোল পিতে যাই, কন্ট্রোল পিতে যাই, একটু জুম করে নেই, এই দেখেন পেজ 1, পেজ 2, পেজ 3, 4, মানে প্রত্যেকটা পেজ নাম্বার উপরে চলে আসছে। ঠিক আছে, পেজ নাম্বার উপরে চলে আসছে। এটাকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান, যেমন ধরেন এই যে প্রিন্ট প্রিভিউতে যখন যাই, পেজ 1 অফ 4, পেজ 2 অফ 4, পেজ 3 অফ 4, এমন যদি চান সেটাও করতে পারেন। যে এন্ড পেজ দিয়ে বললেন যে অফ লিখে, আবার বললেন যে ডিজাইন নাম্বার অফ পেজেস, এন্ড পেজ অফ এন্ড পেজেস, অর্থাৎ এত নাম্বার পেজ অফ টোটাল, এত পেজ, টোটাল পেজটা এই পাশে আসবে, আর কত নাম্বার পেজ সেটা এখানে শো করবে। এই যে এরকম 1 অফ 4, যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই, পেজ 1 অফ 4, পেজ 2 অফ 4, পেজ 3 অফ 4, পেজ 4 অফ 4, এভাবে এই যে ভ্যারিয়েবলগুলো দেওয়া আছে, এগুলো মূলত ভ্যারিয়েবলই। এই ভ্যারিয়েবলগুলোকে কি করতে পারেন, একসাথে মিলায়ে কাস্টমাইজ করে নিজের মতো করে হেডার ফুটারে বসাইতে পারেন। এরপর যদি কারেন্ট ডেট বসাইতে চান, ধরেন এই পাশে আমরা যদি বসাই কারেন্ট ডেট, এই কারেন্ট ডেট ফাংশনটা কি করে, প্রত্যেক দিন, মানে এটা যখন প্রিন্ট করবেন তখনকার ডেট এটা প্রিন্ট করবে। ঠিক আছে, পাশে যদি বলতে যদি টাইমও দিতে চান, যে এন্ড দিয়ে বললেন যে কারেন্ট টাইম, যদি এটাকে প্রিন্ট করেন, এই দেখেন এখানে ছিল কত, 3 ছিল, এখন প্রিন্ট করতে গিয়ে কি হয়েছে, 4 হয়ে গেছে, কারণ আমার পিসিতে এখন 8:04 PM বাজে। মানে আপনার ডিভাইসের যে টাইম, সেই টাইমটাই সে অটোমেটিক এখানে বসায় দিবে। কারণ ইনভয়েস বা এই টাইপের জিনিস যখন প্রিন্ট করতে যান না, তখন আবার ওই বারবার ডেট চেঞ্জ করা বা ভুল হইতে পারে যে কবের ইনভয়েস এটা, তো ওই জায়গায় যদি আপনি ম্যানুয়ালি না বসায় এভাবে অটোমেটিক দিয়ে দেন, তাহলে কি হবে, ইনভয়েসের মধ্যে আপনার ওই ডেট এন্ড টাইম নেওয়ার সমস্যা হবে না। এটা কয়টা বাজে প্রিন্ট হয়েছে, কখন প্রিন্ট হয়েছে, এটা কিন্তু এখন এই ডকুমেন্ট দেখে বুঝকেও বলতে পারবে। এই ডকুমেন্ট আপনি যেখানে দেন, সে ডকুমেন্ট দেখে বলতে পারবে, আচ্ছা এটা এত তারিখ এত বাজে প্রিন্ট হয়েছে, এটা এত তারিখ এত বাজে প্রিন্ট হয়েছে। আপনার এই ক্যালকুলেশন রাখতে আর সমস্যা হবে না। এরপরে ধরেন আপনার যদি ফাইল পাথ বসান, ফাইল পাথ মূলত আমার এই ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে কোন ডকুমেন্টে আছে এটাই শো করে। ঠিক আছে, যেমন সি ড্রাইভ, ইউজার্স, ইউআই ল্যাব, ডেস্কটপের মধ্যে ফার্স্ট ফাইল ডট
xlsx এই নামে একটা ফাইল আছে, ঠিক আছে, ধরেন এই নামে একটা ফাইল আছে। আবার ধরেন যে শীটের নাম, এই যে স্পেসিফিক ফেব্রুয়ারি যে শীটের নামটা এখানে শো করবে। আবার যদি ফাইলের নাম শো করেন, এই যে ফার্স্ট ফাইল, এখানে এমন ভাবে দিতে পারেন যে ফাইল নেম দিয়ে বললেন যে ফাইল নেম, এন্টার দিয়ে বললেন কি যে শীট, কোলন দিয়ে শীট নেম। এই দেখেন ফাইলের নাম, শীটের নাম, ডেট, তারিখ সবগুলো চলে আসবে। ঠিক আছে, এগুলো ছাড়া যদি আবার আপনি ধরেন এগুলো বসাবো না, আমরা যদি কোনো লোগো, আইকন, ইমেজ বসাইতে চাই তখন আবার এই ডিজাইন থেকে যেতে হবে কোথায়, পিকচার্সে। ঠিক আছে, পিকচার্স ফ্রম এ ফাইল, কম্পিউটারের মধ্যে থেকে কোনো একটা ফাইল বসাইতে পারেন, যেমন এই টাইপের ইনসার্ট। এই যে ইনসার্ট পিকচার আসছে না, আপনি যখন বাইরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার কি হয়েছে, ছবি চলে আসছে। যদি ছবিটা অনেক বড়, এই জন্য এরকম বড় চলে আসছে, ছবিটা এখান থেকে ছোট করা যায়। এই যে ফরম্যাট পিকচার, ঠিক আছে, ফরম্যাট পিকচার, এখান থেকে আপনি হাইট উইডথ কমাই দিবেন। যেমন এটাকে আমরা 10% উইথ 10%, ওকে, ঠিক আছে, ধরুন এরকম এতটুকু আসলো। আবার বেশি ছোট করলে তো দেখা যাবে না। তো এই অবস্থায় পড়লে কি করব, তখন আমরা এই যে এই পাশে যেখানে একটা রুলার দেওয়া আছে না, এই রুলারটা মূলত হেডারের যে সাইজটাই দেখেন, টপ মার্জিন কত দেওয়া 0.75, ওই যে আমরা পেজ লেআউটে গিয়ে মার্জিনে টপ কত দেওয়া ছিল 0.75 প্লাস হেডারের জন্য এক্সট্রা 0.3 ইঞ্চেস, টোটাল কত 1 ইঞ্চেসের মতো, 1.05 এই টাইপের ইঞ্চেসের মতো। তো এখান থেকে জাস্ট টান দিয়ে এটাকে বড় করে দিতে পারেন এভাবে, এতটুকু নামাই দিলাম। এখন কিন্তু মোটামুটি একটা ঠিক জায়গায় আছে। ঠিক আছে, এরপরে আপনি এখানে আপনার কোম্পানির নাম টাম এরকম বসাইতে পারেন। আবার আচ্ছা, এরপর আছে কি আমাদের ফুটারের ক্ষেত্রে সেম জিনিস। ঠিক আছে, ফুটারের ক্ষেত্রে অপশনগুলো, ফাইলগুলো সবই সেম হেডার ফুটারের ক্ষেত্রে। আর হেডারের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, হেডার ফুটারের ক্ষেত্রে এই যে এই চারটা অপশন দেওয়া আছে। একটা আছে স্কেল উইথ ডকুমেন্ট। স্কেল উইথ ডকুমেন্টটা মূলত কি করে, আমার ফুটার মানে হেডার ফুটারটাকে ডকুমেন্টের সাইজের সাথে একটু ম্যাচ রাখে। যদি এখানে আমার ডকুমেন্টের সাইজ সমান, তো তেমন কোনো চেঞ্জেস হইতেছে না। আরেকটা আছে অ্যালাইন উইথ পেজ মার্জিন, এটা চেক মার্ক, মানে এই দুইটাই চেক মার্ক করে রাখবেন। তাহলে কি হয়, এই দেখেন আমার যখন হেডার ফুটারে আসতেছি এই সাইডে কিন্তু আমার এই যে বর্ডার কিন্তু একদম সমান। ঠিক আছে, দেখেন বর্ডারটা একদম সমান। এই দুইটাকে চেক মার্ক রাখবেন। আর এই যে দুইটা অপশন আছে, ডিফারেন্ট ফার্স্ট পেজ এন্ড ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের মতোই। ডিফারেন্ট ফার্স্ট পেজ, প্রথম পেজের যেই হেডারটা বা ফুটারটা ওটাকে ডিফারেন্ট রাখার জন্য। এটা যদি আপনি চেক মার্ক করে নেন, চেক মার্ক করে আমি ফার্স্ট পেজে একটা ছোট পিকচার বসাইলাম, এখানে ছোট একটা পিকচার বসাইলাম। ফার্স্ট পেজে একটা ভেরিফাইড লোগো বসাইলাম, আর এখানে বলে দিলাম না, এখানে না, এখানে আমরা এখানে অন্য একটা লোগো বসাই। কারণ এখানে পিকচার থেকে এরকম একটা লোগো বসাই, ফরম্যাট পিকচার, এরকম এমএসও এগুলোকে আপনারা হোম থেকে আরো ফন্ট সাইজ, কালার, টাইম নিয়ে বুঝছেন রিল্যাক্সে বসে
ডিজাইন করে বসাইতে পারেন। আর অন্যান্য যে পেজগুলো, এটা কিন্তু আমি করছি কখন, ডিফারেন্ট ফার্স্ট পেজ চেক মার্ক করে, অর্থাৎ আমার ফার্স্ট পেজটা কি হবে, ডিফারেন্ট থাকবে। এখন বাকি পেজগুলোতে যখন যাব, যেমন অন্য একটা পেজে, এই যে নেক্সট পেজটাতে, এই পেজের মধ্যে আমি কি করব, এই পেজের মধ্যে আমি নর্মালি জাস্ট একটা পিকচার থেকে একটা ভেরিফাইড যে আইকনটা, এটা বসাই দিলাম। ঠিক আছে, দেখেন এটা হলো ফার্স্ট পেজ আর এটা হলো কি নরমাল পেজ। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, শুধুমাত্র ফার্স্ট পেজের মধ্যে আমার টাইটেল বা লোগো যে কোনো কিছু থাকবে, এবং বাকি পেজগুলোতে কি জাস্ট ভেরিফাইড। ঠিক আছে, বাকি পেজগুলোতে জাস্ট ভেরিফাইড সিস্টেমটা থাকবে। সেম এজ আমাদের ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজের মতো। ঠিক আছে, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজের মতো। ফার্স্ট পেজ তো ডিফারেন্ট, এটা চেকমার্ক করা আছে না, ফার্স্ট পেজ হেডার এটা ডিফারেন্ট করা আছে। এটা কি ইভেন পেজ হেডার, অর্থাৎ জোর যেগুলো 2 4 6 8, ধরেন ইভেন পেজগুলোতে আমি চাইতেছি যে এই পাশে আইকনটা থাকুক, পিকচার, ইনসার্ট পিকচার, এরকম এই পাশে। এরপর কি আছে আমার, এটা কি আমার অড পেজ, অড পেজ হেডার পরেরটা। অড পেজের মধ্যে আমি এই পাশে ইমেজ দিব না, অড পেজের মধ্যে আমি ইমেজ দিব কোন পাশে, ডান পাশে, পিকচার, ব্রাউজ, এরকম। ঠিক আছে, ফার্স্ট পেজটা ডিফারেন্ট থাকবে। এরপরে যে পেজগুলো আছে 2 3 4 5 6 7, এটার মধ্যে 2 4 6 যে পেজগুলো আছে ওগুলাতে থাকবে বাম সাইডে, আর 3 5 7 9 এগুলো থাকবে ডান সাইডে। ঠিক আছে, এটা যদি এখন প্রিন্ট করতে চাই, দেখেন ফার্স্ট পেজ এটা, এরপর এই যে সেকেন্ড পেজ, এরপর কি থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজে যদি থাকতো এই ডান পাশে চলে আসতো ইমেজটা। ঠিক আছে, এই সেম জিনিসগুলো কিন্তু ফুটারের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী। ঠিক আছে, এই যে অড ফুটার পেজ, অ্যাড ফুটার, ফুটারের মধ্যে আপনারা চাইলে এই জিনিসগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেমন এই ডিজাইন থেকে বললাম কি অ্যাড করে দেবো, পেজ নাম্বার অ্যাড করে দিলাম, এত অফ পেজ এত। ঠিক আছে, ফুটারের মধ্যে ধরেন সবগুলাই সেম, সবগুলাই সেম। ঠিক আছে, ডিফারেন্ট অড এন্ড ইভেন পেজ কাটা দিলে কি হবে, সবগুলা সেম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের কাজ থাকবে কি, এরকম একটা ডকুমেন্ট তৈরি করা যেখানে আপনারা কি হেডার এন্ড ফুটার ইউজ করবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের টাস্ক থাকবে একটা ডকুমেন্ট হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটার একটা পেজে চাই, সেকেন্ড পেজও সেম হেডার এন্ড ফুটার থাকে। ফার্স্ট পেজে এটা চাই, ঠিক আছে, সেকেন্ড পেজও সেম হেডার ফুটার, ডিফারেন্ট ফার্স্ট পেজ দিয়ে ফার্স্ট পেজ তো আপনি করবেন, আর বাকিগুলোতে আপনি বসাইলেন না কিছু, তাহলেই হবে। বাকিগুলোতে কিছুই বসাবেন না, বাকি সবগুলা সেম ভাবে চলে আসবে। ঠিক আছে, বাকি সব পেজ হেডার ফুটার ছাড়াই চলে আসবে তাহলে। ঠিক আছে, ফার্স্ট পেজ ডিফারেন্স দিয়ে জাস্ট ফার্স্ট পেজে হেডার ফুটার বসাবেন, বাকি পেজগুলোতে কিছু বসানোর দরকার নেই, বাকিগুলো হেডার ফুটার ছাড়াই আসবে, জাস্ট ফার্স্ট পেজের মধ্যে হেডার আসবে। ঠিক আছে, আচ্ছা রেকর্ডিংটা, হ্যাঁ।